পানির ভাষা বুঝেই কাজকামের তাগিদে সৃষ্টি হয়েছে এই জনপদটা। তেমনি করে বইহা চলা এই পানির ভাষা বুঝেই এই গাং, পদ্মা আর তার মেলাগেলা পল্লীতে গড়ে উঠেছে এই জনপদটা। আর পদ্মার এই সমান অঞ্চল প্রাচীন কাল থেকেই ছিল এখানে। এতে কত রকমের ভাষার মানুষ এসেছে এখানে। আসলে রাজনীতি, সামরিক, ধর্ম আর ভৌগোলিক কারণের লেগে নানা গোষ্ঠীর মানুষের আগমন ঘটেছিল এখানটাতে। কিন্তু থাকতে থাকতে তারা এখানকার বাসিন্দা হয়ে উঠলেও সামাজিক অর্থনৈতিক ঘটনা প্রবাহে এই অঞ্চলটার আসল মানুষ কিন্তু ছিল বাঙালি। ব্রিটিশ পিরিয়ড তো ব্রিটিশ পিরিয়ড, তারও আগ থেকে এই রাজশাহী অঞ্চলে বিভিন্ন দেশের মানুষজন এসেছে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এসেছে। তারা কেউ থেকে গেলছে, কেউ চলে গেলছে। আবার পড়ালেখা, ব্যবসাপাতি এগুলার লাগেও এই শহরে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ এসেছে। এমনকি এখনও বিভিন্ন জেলা থেকে এখানে আসছে, ছাত্রছাত্রীরা পড়ালেখা করছে। এই শহরটা লাখ লাখ শিক্ষার্থী ধারণ করছে। এর সাথে সাথে 47-এ দেশভাগের সময়তেও বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে লোক এসেছে, থেকে গেছে। তারা তাদের ভাষাটাকে কতটুকু রক্ষা করতে পারছে, কেউ চর্চা করছে, কেউ বা ভুলে গেছে তাদের ভাষা আর সংস্কৃতি। এগুলো নিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিতে বলছি এখন। আগকার মহাকালগড়, পরে হয়েছে রামপুর বোয়ালিয়া, আর এখনকার রাজশাহী। প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত মানুষ আর ভাষার বিশ্লেষণ করলে দেখা যাবে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির এক গবেষণা বলছে এই অঞ্চলটাতে জনবিন্যাস আর মানববিন্যাস ঘটেছে মেলা রকম। যেমন আর্য সভ্যতার আগেও এই অঞ্চলটাতে এরকম বহু মানুষ এসেছে। হিমালয় অঞ্চল থেকেও মেলা বাহিরের জাতি ছিল এখানে, যার প্রভাব আছে এখানকার মানুষের মধ্যে। এখানকার মানুষের ভাষায় সে প্রভাব পাওয়া যায়। তারাও এখানে এসেছিল নানান কাজে, আর দেশভাগের সময় রিফিউজি হয়ে এসেছে মেলা অঞ্চলের মানুষ। এদের সব উপভাষার আলাদা আলাদা বৈশিষ্ট্য তৈরি হয়েছে, যা কিনা এখনকার রাজশাহীর মানুষের ভাষার মধ্যে পাওয়া যাচ্ছে। সব মিলে বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায়, ভাষা আর নিজেদের উপভাষার মধ্যে মিশ্রণ ঘটেছে রাজশাহীর মধ্যে। আর রাজশাহী তখন থেকেই ভাষার মধ্যে হয়ে উঠেছে কসমোপলিটন। কলকাতা কি সমৃদ্ধ হয়নি তখন, তো মুর্শিদাবাদটাই ছিল মূল শহর গোটা বাংলার মধ্যে। তো ওখান থেকে অনেক ব্যবসায়ী তারা গঙ্গা পার হয়ে রাজশাহীতে আসে, এই বর্তমান বোয়ালিয়াতে। সেই সময় বোয়ালিয়া নাম ছিল। সেখানে এসে ওরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়তে থাকেন। এদের মধ্যে বিভিন্ন ভাষাভাষীর মানুষজন ছিলেন, যেমন গুজরাটি ছিলেন, তারপরে রাজস্থান থেকে মারোয়ারিরা এসছেন, রাজস্থানী ভাষার লোকজন, বিহার থেকে উত্তরপ্রদেশের কিছু মানুষ ব্যবসায়ী, যারা মুর্শিদাবাদে তাদের ব্যবসা ছিল। এই যে কিছু লোক সমাগম হলো এবং তারা কিছু ব্যবসায়িক পুঁজি নিয়ে আসলেন। তারা এখানে এসে বিভিন্ন ব্যবসা, কার্পাসের ব্যবসা ছিল, রেশমের ব্যবসা ছিল। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা এই অঞ্চলে, বরেন্দ্র অঞ্চলে সরু চাল হতো, সেই সরু চালগুলো রপ্তানি করতেন। তো ওদের প্রায় 500 ইউরোপিয়ান এখানে ছিলেন। তাহলে ওদেরও ভাষা মূলত ছিল ইংরেজি, আর কিছু ফরাসি দেশ থেকে, ফার্সি নয়, ফার্সি হলো পারস্য, ফরাসি, ফ্রান্সের লোকজন এখানে আসলেন
স্কটিশ কিছু ছিলেন। এইরকমভাবে মূল ইংরেজি ভাষাভাষী লোকজন, ওদিক থেকে গুজরাটি লোকজন আসলেন, কিছু হিন্দি ভাষাভাষী লোকজন আসলেন এবং ভোজপুরি ভাষার লোকজনও এখানে আসলেন। মেলা জনগোষ্ঠীর মিলমিশের এই রাজশাহী বহু আগ থেকেই কলকাতার মতন করে তৈরি হতে শুরু করেছিল। যেমন 1873 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজের আদলে হয়েছিল গভর্নমেন্ট কলেজ বা রাজশাহী কলেজ। তখন এই কলেজকে ঘিরে তাবৎ রাজশাহীর আশপাশের জেলা শহরগুলোর যুবকরা পড়তে আসতো এখানে। তারা এসেছে নিজ নিজ অঞ্চলের নিজস্ব ভাষাকে নিয়ে, কিন্তু এখানে থাকতে থাকতে বহু ভাষার সাথে মিশে তাদের সেই কথা বলার ঢং পাল্টে গেছে। কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা বলছে হাল ফ্যাশন করতে যেয়ে কিছু নগর ভাষা আর ক্যাম্পাসের ভাষা তৈরি হয়েছে। পৃথিবীতে যে ভাষা প্রচলিত নেই সে ভাষা মরে যায়, যে ভাষা ব্যবহার করা হয় না সে ভাষা মরে যায়। অর্থনীতির দিক দিয়ে বা রাজনীতির দিক দিয়ে রাজশাহীকে কসমোপলিটন বলা যাবে কিনা আমি জানি না, কিন্তু ভাষার দিক দিয়ে অবশ্যই কসমোপলিটন। রাজশাহীতে অনেক দিন থেকে নানান জায়গার লোক এসেছে, শুধু পড়াশোনার জন্য নয়, তাছাড়াও এসেছে, অনেকে মাইগ্রেট করে এসেছে। একজন মানুষ আসা মানে একটা ভাষা নিয়ে আসা, আর ডায়ালেক্ট বা উপভাষাকে এখন আর ভাষা বিজ্ঞানীরা উপভাষা বলেন না, ভাষাই বলেন। কারণ ভাষার অর্থ যদি হয় সংযোগ তৈরি করা, তাহলে সব ভাষাই তো সব যা কিছু বলি যদি সংযোগ তৈরি করে তাহলে সেটা ভাষা। ফলে ডায়ালেক্ট আর ডায়ালেক্ট নয়, ভাষা, এভাবে ধরছি। এখন আপনি এলেন বগুড়া থেকে, আমি এলাম ঢাকা থেকে, আরেকজন এলেন মুর্শিদাবাদ থেকে, আরেকজন এলেন পাবনা থেকে। আধুনিক যে অভিঘাত আছে সেই অভিঘাতের ফলে কিছু শব্দ, কিছু ভাষা, কিছু বাক্য গঠন যুক্ত হয়, ফলে নতুন একটা ভাষা তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এবং সেটা তৈরি হওয়ার মানে কিন্তু আমাদের উপভাষাগুলো মরে যাওয়া নয়, আমাদের উপভাষাগুলো জীবন্ত হয়ে ওঠা। বাংলার কথা খেয়াল করুন, বাংলা কত রকমের ভাষা, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, আরবি, ফার্সি, সংস্কৃত তো আছেই, দ্রাবিড়িয়ান ভাষা, অনেক শব্দ নিয়েছে, কিন্তু বাংলা তো মরে যায়নি, বরং জীবন লাভ করেছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে নিজের মৌলিক ভাষা ভুলে গেছে, সেটাও পুরাপুরি ঠিক না। কিন্তু কর্পোরেট প্রভাব যে একেবারেই নাই সেটাও কিন্তু না, বরং তারা উদ্যোগ নিচ্ছে নিজের অঞ্চলের ভাষার পরিচিতি ঘটাতে। নানাভাবে চর্চা করছে নিজেদের ভাষা আর উপভাষাগুলাকে। ভাষার প্রধান কাজ হলো মনের ভাব প্রকাশ করা। আমরা যেভাবে চাই সেভাবে ভাষা প্রকাশ করতে পারি কিন্তু ভাষার মাধ্যমে। আমি মান্দাতে যেহেতু বেড়ে উঠেছি, নওগাঁতে, আমার নওগাঁর ভাষাটাই থাকে, কিন্তু আমি যখন রাজশাহীতে এসেছি তখন আমি চাপায়ের ভাষা শেখার চেষ্টা করছি, আমি নাটোরের ভাষা শেখার চেষ্টা করছি, জয়পুরহাটে চেষ্টা করছি, বগুড়া চেষ্টা করছি। এর ফলে কি হয়, প্রত্যেকটা মানুষের বা কমিউনিটির সঙ্গে আমাদের কিন্তু একটা যোগাযোগ তৈরি হয় এবং মনের যে একটা ভাব আদান প্রদান এবং কাছে আসার, এর ফলে কি হচ্ছে, আমাদের ভাষাটা আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। যে তারা ফার্স্টে গড় তুনারে ক্যাম্পাসে যাইছি, তা দেখা কেন খারাপ লাগতো যে আসলে সিটাঙ্গর বাইরে এত দূরে এটা বিভিন্ন ধরনের ভাষার মানুষ আছে, এখন আর ভাষাও হবের মতো হনুমিককে জায়গা না পাইতাম। তো যাতে সিটাং জেলা সমিতিতে আসি, এতে মনে আসলে আমি গড়ত আছি। তো এটা এবার পর আরো বিভিন্ন ধরনের ভাষা লয়ে পরিচিত, বিভিন্ন এলাকার তো মানুষ এই যে মামা খাইছিস, এ মামা করছিস, এটা করছিস, প্যারা আছিস, এই মানে ইল্লে ভাষা এনে আরো ইউজ হয়ে যাই। বাট যাতে সিটাং জেলা সমিতিতে আয় আর সাত গায়ে দু মানুষ এক জায়গাতেই, এতে মনে হয় যে মানে আই মানে দম বন্ধ অবস্থা, তো মানে দম খোলাতে মানে এত ভালো লাগে আপতে। মজাদার কিছু ওয়ার্ড বা শব্দ দিয়ে বড় করে প্রোগ্রাম কেউ না হয় বলছে
পশ্চিমা সংস্কৃতির ঢেউ লেগেছে তরুণদের মধ্যে। তাতে নিজেরা অভ্যাস গড়ছে নাগরিক ভাষার। কিন্তু বৈশ্বিক যুগে বিভিন্ন ভাষা চর্চার পাশাপাশি নিজেদের মৌলিক আর উপভাষা টিকিয়ে রাখতেও নানা ধরনের উদ্যোগ নিচ্ছে তরুণরা। ওই চাপাইয়ের মানুষের ভাষা কি হয়েছে তোমার ঘরে? চাপাই চাপাই নবাবগঞ্জ, যার ভাষাটি আছে চাপাই, খালি চাপা মারাই কাম। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের ভাষার প্রতি দরদ আছে। সে দরদ এসেছে শিকড় থেকে। এই যেমন করে ভাষা রক্ষায় রাজশাহী কলেজের শিক্ষার্থীদের আছে গৌরব উজ্জ্বল এক অধ্যায়। 1952 সালের ভাষা আন্দোলনের সময় রাজশাহী কলেজ, কলেজিয়েট স্কুল আর মেডিকেল স্কুলের শিক্ষার্থীরা তার সাক্ষী হয়ে আছে। 1949 সালে রাজশাহীতে আন্দোলনে নতুন নেতৃত্ব এসেছিল ভাষা সৈনিক গোলাম আরিফ টিপুর কাছে। 1950 সালের 2 এপ্রিল রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে অনশনে ছিল বন্দী ছাত্ররা। তাদের উপর পুলিশের আকস্মিক গুলিবর্ষণের লেগে 7 জন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। রাজশাহীর মাটি ভাষার লেগে তখন থেকেই রঞ্জিত হয়েছে। তৎকালীন কলকাতা প্রেসিডেন্সি কলেজের পরেই ছিল রাজশাহী কলেজের স্থান। যখন দেশ ভাগ হয়ে গেল, পাকিস্তান এবং ভারত সৃষ্টি হলো, তখন মেধাবী ছাত্রসহ অনেক ছাত্র ওপার বাংলা থেকে চলে আসেন রাজশাহীতে এবং তারা এই কলেজে ভর্তি হন, কারণ তখন এই কলেজটি ছিল শ্রেষ্ঠ কলেজ। এরপরে সরকার যখন ঘোষণা করলো যে উর্দু হবে রাষ্ট্রভাষা, তখনই আন্দোলনটা চাঙা দিল। আরেকটি বিষয় বলতেই হয়, সেই সময় যারা মানুষ ছিলেন তারাও উর্দুতে কথা বলাকে মনে করতো যে আভিজাত্য ব্যাপার, একটা সম্মানীয় ব্যাপার। এই ব্যাপারটা কিন্তু সকলের মধ্যে একটা প্রতিক্রিয়া ফেলে, বিশেষ করে বাঙালি ছাত্রদের মধ্যে, যে না, আমরা তো পাকিস্তান সৃষ্টিতে ভূমিকা রেখেছিলাম, তা আমাদের বাংলা ভাষার এতগুলো সংখ্যাগরিষ্ঠ, বাংলা কেন রাষ্ট্রভাষা হবে না? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে। 1948 সালে 11 মার্চ ধর্মঘট ডাকা হয় এবং এই যে রাজশাহী কলেজের সামনের যে গেট, এখানে পিকেটিং করার সময় অনেক ছাত্রছাত্রী শুয়ে পড়েন। ভাষার জন্য 2 বার রক্ত ঝরেছিল রাজশাহীতে। এরপরে চলে আসে সেই 21শে ফেব্রুয়ারি ঢাকার ঘটনা। ঢাকার খবরটি যখন এখানে আসে যে ঢাকায় গুলি হয়েছে, তখন এখানে যারা ছিলেন তারা কলেজ ছাত্রাবাসে একটা সভা করেন এবং সিদ্ধান্ত নেন যে এখানে শহীদ মিনার তৈরি করা হবে। এবং সেই রাতেই তারা সেখানে যা পড়েছিল, যেখানে সেখানে ইট কাটা, এই দিয়ে একটা শহীদ মিনারের স্মৃতিস্তম্ভ তৈরি করেন। এবং সাইদুদ্দিন আহমেদ তিনি লিখেন কবিগুরুর ভয় নাই ওরে ভয় নাই। ভাষার প্রতি সম্মান আর রাজশাহীর শহীদদের স্মরণ করে দেশের প্রথম শহীদ মিনার মুসলিম হোস্টেলের এই সামনের এই শহীদ মিনারটাই, যা বানাল ছিল ভাষা আন্দোলনের অংশগ্রহণকারীরাই, যেখানে এই একটা স্মৃতিস্তম্ভ তৈরি করতে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। কখনো সংস্কৃতি, আবার কখনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাকা বরাদ্দ দেয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি কোনো কাজ। এই উদ্যোগের সাথে তখন ছিল রাজশাহী কলেজের তখনকার অধ্যক্ষ হবিবুর রহমান। সেই স্মৃতিচারণ করতে যাই শহীদ মিনার প্রাঙ্গণে এসব কথাই বলছিলেন তিনি। 47-এর দেশভাগ, এই 47-এর দেশভাগের পরে কিছু মাত্র 1 বছরের মাথায় আমাদের তদানীন্ত যে পূর্ব বাংলা, যেটা পূর্ব পাকিস্তান, এর মানুষ বুঝে গেল যে আমরা 90 একটি উপনিবেশিক শাসনে পড়তে যাচ্ছি। আমার ভাষার উপর আঘাত আসলো, গঠিত হলো তমদ্দুন মজলিস। এবং 48 থেকে যে ভাষা আন্দোলনের সূত্রপাত, সেই থেকে প্রথম 48 সালে এই যে আমার পিছনে যে ফায়ার ব্রিগেড, এখানে কিন্তু আহত হয়েছে এই ভাষা আন্দোলনের কেন্দ্র করে। ঢাকা কেন্দ্রিক যে আন্দোলন, ঢাকা কেন্দ্রিক যে রক্তপাত, বহু আহত, বহু নিহত, এই ঢাকার বাইরে এই আন্দোলনটা ছড়িয়ে গিয়েছিল।
শহরতলিতে, তার মধ্যে সবচাইতে যদি সর্বাগ্যে আমরা বিবেচনা করি, শুধু বিবেচনা নয়, এটা ইতিহাসের সাক্ষীও বটে, সেটা হলো রাজশাহী। এবং রাজশাহীতে তখন এই পূর্ব বাংলায় যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল রাজশাহী, এই যত রাজনীতি, যত সমাজনীতি, যত সাংস্কৃতিক আন্দোলন, সব কিছুর কেন্দ্র এবং সূতিকাগার ছিল হলো রাজশাহী কলেজ। এই শহরে বহু ভাষার মানুষের আগমন ঘটেছে, তা আজকে খুঁজে পাওয়া কঠিন। ব্যবসাপাতি, শিক্ষা, কাজের লেগে বিভিন্ন কারণে এখানে এসেছে। আর নানা মানুষের সাথে আত্মীয়তা গড়ে সেই পিঢ়ির মানুষ হারিয়ে গেছে। শহরের মেলা মানুষের ভিড়ে, মেলা কণ্ঠের ভিড়ে তাদেরকে খুঁজে পাওয়া খুব শক্ত একটা কাজ এখন। বাড়িঘরের মধ্যে ঘরোয়া আড্ডা আর একটু আন্তঃসংলাপ ছাড়া সেগুলা বোঝা বড় দায়। ভৌগোলিক, রাজনীতি আর সামাজিক নানা কারণে রাজশাহীতে আসা বিভিন্ন ভাষা উপভাষার মানুষরা বাড়ালছে এই নগরের সৌন্দর্য। কিন্তু প্রিয় মাতৃভাষা বাংলার আন্দোলনের ইতিহাসে নিজেদের আগিয়ে থাকার স্বীকৃতির দাবিও আছে এই নগরটাতে। সঠিক চর্চা আর সম্মানে টিকে থাক নিজ নিজ মাতৃভাষা আর আঞ্চলিক সকল উপভাষা, সে প্রত্যাশা এই রাজশাহীর বাসিন্দাদের।